আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশকে আপসেটই করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বলা যেতে পারে। কারণ এই সময়কার যদি হিসাব নিকেশ করি, ওয়েস্ট ইন্ডিজ নেপালের সঙ্গে একটা সিরিজ হেরে এসেছে। বাংলাদেশ একের পর এক সিরিজ জিততে জিততে আফগানিস্তানকে ৩-০ সিরিজ ব্যবধানে হারিয়ে টি-20 ইন্টারন্যাশনালে একটা দুর্দান্ত অবস্থায় থাকার পর যখন দুই দল চট্টগ্রামের চমৎকার একটা উইকেটে মুখোমুখি হয়, তখনও কিন্তু আপনি বাংলাদেশকে ওভারওয়েলমিং ফেভারিটসই ধরতে পারবেন। তবে সেই জায়গাটায় বাংলাদেশ তাদের ফেভারিটসের তকমা যখনই লেগে যায় তখনই তারা খানিকটা বিপদে পড়ে যায় এবং সেই ঘটনাটা ঘটে গেছে চট্টগ্রামে। প্রথম টি-20 আইতে ১৬ রানের ব্যবধানে বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে। এবং এই ম্যাচটার দিকে তাকালে আসলে বোঝাই যায় যে টি-20 ক্রিকেট যে কত জলদি তাদের রং পরিবর্তন করতে পারে, কত জলদি যে পরিস্থিতির পরিবর্তন হয়ে যায়, সেটারও কিন্তু একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম। বাংলাদেশ তারা টসে হেরেছিল, ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নেয় এবং শাই হোপের দল শুরু থেকেই রান তোলার চেষ্টা করতে থাকে, তবে নিয়ন্ত্রিত বোলিং করতে থাকে বাংলাদেশ। নাসুম আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন, মুস্তাফিজুর রহমান তার প্রথম ৩ ওভার দুর্দান্ত বোলিং করেছেন। ওভারঅল মুস্তাফিজের ফিগারটাও দারুণ ছিল, 4 ওভারে মাত্র ২৪ রান দিয়েছেন। নাসুমের কথা যদি বলি, তিনি 4 ওভারে মাত্র 15 রান দিয়েছেন। অর্থাৎ এই দুইজন উইকেট শূন্য থাকার পরেও যে ধরনের বোলিং করেছেন এই 8টা ওভারে, তাতে করে কিন্তু ডেফিনেটলি বাংলাদেশ একটা ভালো অবস্থায় থাকার কথা। তবে বাদ বাকি বোলাররা কেমন ছিলেন? তারা মলিন ছিলেন বলা যেতে পারে। তানজিম সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এক্সপেন্সিভ ছিলেন। তাসকিন যদিও দুটো উইকেট টানা পেয়ে একটা হ্যাট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন, রিশাদ যদিও একটা উইকেট পেয়েছিলেন, একদম প্রথম যে উইকেটটা পড়েছিল উইন্ডিজের সেখানে রিশাদের একটা অবদান ছিল। তবে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তারা তাদের পাওয়ারটা দেখিয়ে দিয়েছে টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। এবং একটা ভালো উইকেটে যখন উইকেটস হাতে থাকে তখন কিন্তু আপনি শেষ দিকে যে জ্বলে উঠতে পারেন, শেষ দিকে যে পাওয়ার হিটিংটা করতে পারেন, সেটার নমুনা দেখালো উইন্ডিজ। বাংলাদেশ সেটাকে কাউন্টার করতে পারেনি দিন শেষে। যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ এমন একটা পর্যায়ে ছিল ব্যাটিংয়ে, তারা ১১৪ করেছিল 3 উইকেট হারিয়ে ১৭ ওভার শেষে। তাহলে বুঝতেই পারছেন সেই জায়গাটায় বাংলাদেশ কতটা নিয়ন্ত্রণ রেখেছিল তাদের ইনিংসে এবং খুব একটা বেশি তাদের রান তুলতে দেয়নি। সেখান থেকে আমাদের দেখে মনে হচ্ছিল ১৩০ থেকে ৪০ হয়তো বাংলাদেশের জন্য একটা টার্গেট হতে পারে। শেষ 3 ওভারে ওয়েস্ট ইন্ডিজ কতই বা তুলবে, ২৫ থেকে ৩০ও যদি তুলে, তাও সেখান থেকে কিন্তু ওই ১৪০ প্লাস একটা স্কোর হয়তো আসবে এবং সেটা হয়তো বাংলাদেশ চেস করে ফেলতে পারবে। তবে ওয়েস্ট ইন্ডিজ রানটাকে নিয়ে গেছে ১৬৫-তে। অর্থাৎ শেষ 3 ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫১ রান সংগ্রহ করেছে, যার মধ্যে 18তম ওভারটা ছিল তাসকিনের, তিনি সেই ওভারে 15 রান দিলেন। মুস্তাফিজুর রহমান, যিনি কিনা প্রথম 3 ওভারে মাত্র 9 রান দিয়েছিলেন, সেই মুস্তাফিজ 19তম ওভারটা করতে এসে সেখানে 14 রান দিয়ে বসলেন। তো সব মিলে মুস্তাফিজের বোলিং ফিগারটা হয়ে গেল 24 রান, কোনো উইকেট নেই 4 ওভার শেষে। এবং শেষ ওভারটা যখন তানজিম সাকিব বল করতে আসলেন তখনও কিন্তু ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল বলা যেতে পারে। তবে তানজিম সাকিব সেই ওভারটায় তিনটা ছক্কা হজম করে সব মিলিয়ে 22 রান দিয়েছেন। সো বুঝতেই পারছেন ঘটনাটা কি হয়েছে। প্রথম 17 ওভার বাংলাদেশের দখলে, শেষের 3 ওভার ওয়েস্ট ইন্ডিজ 51 রান তুলেছে রফম্যান পাওয়েল এবং ক্যাপ্টেন শাই হোপের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে। তো সবকিছু মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৬৫ করেছে। 165 চট্টগ্রামের মতো একটা ভালো স্পোর্টিং উইকেটে যেখানে বল ব্যাটে আসছে, খুব একটা কি কঠিন হওয়ার কথা? বাংলাদেশের ব্যাটাররা তো ফর্মে আছেন, স্পেশালি টপ অর্ডার ব্যাটাররা ফর্ম তো দেখাতে পারলেন না। এই একটা দিন বাংলাদেশের টপ 4-এর কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি এবং সেই দিনটাতেই বাংলাদেশের চরম ভরাডুবিটা আমরা চোখের সামনে দেখলাম। কারণ ওই যে মিডল অর্ডারটা ভঙ্গুর, লেট মিডল অর্ডারে যদি বেশি রান চেস করতে হয় কিংবা খুব আর্লি যদি তারা নেমে যান, তখন তারা সেখানে কি করবেন সেই ব্যাপারটা নিয়ে খুব কনফিউজ থাকেন, সার্ভাইভ করতে পারেন না এবং শেষ পর্যন্ত বোলারদের উপর বাংলাদেশের ডিপেন্ড করতে হয় ব্যাটিংয়ের শক্তিমত্তার জায়গাটা দেখানোর। এই পুরো ব্যাটিং ইনিংসটাই এরকমই একটা চিত্র আমরা কিন্তু দেখেছি। এবং শুরু থেকে যদি যাই, সাইফ হাসান ৮ রান করেছেন, আউট হয়ে গেছেন তিনি একটা বড় শট খেলতে গিয়ে। তানজিদ তামিম এত দারুণ একটা স্টার্ট পেয়েছিলেন, 4 বল থেকে 15 করেছেন, তারপর তিনি আউট হয়ে গেলেন। এবং লিটন কুমার দাস, তিনি একটা অবশ্যই ইনজুরির পর ফিরে এসেছেন, তিনি কিন্তু ভালো পারফর্ম করতে পারেননি। 8 বল থেকে মাত্র 5 রান করে তিনি আউট হয়ে গেছেন। এবং তাওহিদ হৃদয় কিছু রান পেয়েছেন, তবে একটু ধীরে স্থিরে খেলছিলেন সেই সময়টায়। এবং তাওহিদ হৃদয়ের এই ইনিংসটার ব্যাপারে আসলে আলাদা করে বলতেই হবে। অনেকেই তাকে নিয়ে কটু কথা বলতে পারেন যে তাওহিদ হৃদয় আসলে টি-20তে চলে না বা হোয়াট এভার, তিনি কিন্তু প্রত্যেক ম্যাচে কোনো না কোনোভাবে রান বের করে আনেন। হ্যাঁ, তার স্ট্রাইক রেটটা নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন, তবে সময়ের যে অবস্থা ছিল, যেই সময়টায় আসলে উইকেটে থাকা প্রয়োজন ছিল একজন ব্যাটারের, তাওহিদ হৃদয় তার কষ্টদায়ক কাজটা করে 20 অড রানস করে ফেলেছিলেন, 28 রান করেছেন 25 বল থেকে। এইটাকে আসলে কনভার্ট করতে হয়।
ব্যাপারটা হচ্ছে আপনি শুরুতে একটু স্লো খেলতেই পারেন, তবে সেটাকে কনভার্ট করতে হবে এবং শেষ পর্যন্ত জয়ে একটা ভূমিকা রাখতে হবে, শেষে পর্যন্ত থাকতে হবে। তাহিদ হৃদয় সেই জায়গাটাই বোধহয় মিস আউট করে যাচ্ছেন, যে কারণেই তার ইনিংসগুলো দেখতে দৃষ্টিকটু লাগছে। তিনি যদি ফিনিশ করে দিয়ে আসতে পারতেন তাহলে আমার কাছে মনে হতো যে এটা একটা ব্রিলিয়ান্ট টি-20 ইনিংস, কারণ শুরুটা তিনি এমনভাবেই করছিলেন, একটা প্রান্ত অন্তত আগলে ধরে রাখছিলেন, যেটা বাংলাদেশের বিশাল বড় একটা সমস্যার জায়গা। যাই হোক, তাহিদ হৃদয় আউট হয়ে গেলেন, নুরুল হাসান সোহান 10 বলে 5 রান করে আউট হয়ে গেলেন, শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 1 রান করে আউট হয়ে গেলেন। বাংলাদেশের টপ 5 যদি বলি, শামীম যদি বাদ দেই, মাত্র 60 রান করেছে সেই জায়গাটায়। টপ 5 মিলে করেছে 60 রান। এবং পাওয়ার প্লের ভেতরেই যখন 6 ওভারের ভেতরেই যখন আপনি 4টা উইকেট হারিয়ে ফেলবেন, টপ অর্ডারের 4জন ব্যাটার নাই হয়ে যাবেন, স্পেশালি যারা ইনফর্ম ব্যাটার, সাইফের মতো ব্যাটার কিংবা তানজিদ তামিমের মতো ব্যাটার, লিটনের মতো ব্যাটার, তখন কিন্তু আপনি বিশাল বড় বিপদে পড়ে যাবেন। 160 প্লাস তখন অনেক বড় একটা টোটাল হয়ে যায়। তবে বাংলাদেশের বোলাররা যেহেতু রান খরচ করেছেন, ব্যাট হাতেও খানিকটা প্রতিরোধ তাদের কাছ থেকেই আশা করা যাচ্ছিল এবং তারা সেটা করেছেনও। তানজিম সাকিব 30 অড রানসের একটা নক খেলেছে, তিনি যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল যে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তখনও টিকে আছে। এবং তার সাথে নাসুম যখন 13 বল থেকে 20 রানের একটা নক খেললেন, তখনও মনে হচ্ছিল যে ম্যাচের ভিতরে বাংলাদেশ আছে। রিশাদ অ্যাকচুয়ালি গতকালের ম্যাচটাই খুব একটা ভালো করতে পারেননি ব্যাট হাতে। এবং ঘুরে ফিরে ব্যাপারটা শেষ দিকে এমনভাবেই দাঁড়ায় যে মুস্তাফিজ এবং তাসকিনের উপর সবকিছু ডিপেন্ড করছে। এবং সেই 19 ওভার পর্যন্ত বাংলাদেশ কিন্তু ম্যাচের ভেতরে ছিল। তখনও একটা বড় আফসোস এটাই ছিল যে তানজিম সাকিব যদি 2টো ছক্কা কম খেতেন তার বোলিং ইনিংসে, মুস্তাফিজ যদি একটা 6 কম খেতেন, তাসকিন যদি 2টো ছক্কা কম খেতেন, ওই শেষ 3 ওভারে বাংলাদেশ যদি 51 রানের জায়গায় 40 রানও দিত, সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা বেশ ভালো হয়ে যেত এই 9 উইকেট পড়ে যাওয়ার পরও। শেষ ওভারে বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল 20 রানের, শেষ 3 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 17 রান। এবং তাসকিন স্ট্রাইকে ছিলেন, বোলিং করছিলেন রোমারিও শেফার্ড। তিনি যখন বলটা করতে আসলেন, একেবারেই শেষ ওভারে চতুর্থ বলটা, তাসকিন ব্যাকফুটে গিয়ে এমন এক শট খেললেন, বল কিন্তু একেবারে সরাসরি গ্যালারিতে চলে গেছে। যারা ধারাভাষ্যকাররা ছিলেন তারা বলা শুরু করেছেন যে ওয়াও, আরও কিন্তু 2টো এরকম শট হলেই বাংলাদেশ ম্যাচ জিতেও যেতে পারে, যদিও খুব ইমপ্রবাবল একটা ব্যাপার। তারপর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে তাসকিন পেছনে তাকিয়ে দেখলেন যে তিনি শটটা খেলার আগেই তার ব্যাকফুটটা স্টাম্পে লেগে গেছে এবং স্টাম্পের বেলসটা পড়ে গেছে, অর্থাৎ হিট উইকেটে তিনি আউটই হয়ে গেছেন। ওই যে 6টা মারলেন সেটা কোনো কাজের কাজ কিছুই হয়নি। দিন শেষে বাংলাদেশ 16 রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটা হেরে গেল এবং 3 ম্যাচের সিরিজে ইতিমধ্যেই 1-0-তে বাংলাদেশ পিছিয়ে গেল। এই যে ওভারঅল পারফরমেন্স, এখান থেকে আসলে কি কি আমরা খুঁজে বের করতে পারি? এটাই বের করতে পারি যে আমাদের বোলারদের ব্যাটিং করার সামর্থ্য আছে, যেটা তানজিম সাকিব, নাসুম, তাসকিন, মুস্তাফিজ তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন। আরও একটা ব্যাপার আমাদের কাছে প্রতীয়মান হয়ে গেছে যে যদি টপ অর্ডারের একজনও না ক্লিক করে, ফর এক্সাম্পল সাইফ যদি না ক্লিক করেন, তানজিদ তামিম যদি না ক্লিক করেন, লিটন দাস যদি ক্লিক না করেন, তাহলে কিন্তু দল বিশাল বড় বিপদের মধ্যে পড়ে যায়। এবং এই যে মিডল অর্ডারটা রয়েছে আমাদের, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান, তারা যদি একটু আগে নেমে পড়েন, 13-14 ওভারের সময় না নেমে তারা যদি 7-8 ওভারের মধ্যে নেমে পড়েন, তখন কিন্তু বাংলাদেশ সার্ভাইভ করতে পারে না। ওই সিচুয়েশনটাই তারা কিভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়টা এখনো পর্যন্ত তারা ধাতস্থ করতে পারেননি। এবং সাইদ আবিদ হোসেন সামি, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেট অ্যানালিস্ট যাকে বলা হয়, তিনি আসলে এই ম্যাচ চলাকালীন সময় একটা কথা বলেছেন বাংলাদেশের ওভারঅল ব্যাটিং লাইন আপটা নিয়ে, যে বাংলাদেশের টপ অর্ডার আছে, তারপর একজন মিডল অর্ডার ব্যাটার আছেন তাওহিদ হৃদয়, এবং তারপর সবাই স্লগার। সো এই ধরনের ব্যাটিং লাইন আপ যদি হয়, সেই ক্ষেত্রে টপ অর্ডারের যেই 4জন রয়েছেন এই তাওহিদ হৃদয় সহ, তাদের মধ্যে যে কোনো একজনকে একটা পেশেন্ট নক খেলতেই হবে, এক প্রান্তে ধরে রেখে খেলতেই হবে। ওই 4টা উইকেট 12-13 ওভার পর্যন্ত খেলাটা চালিয়ে নিতে হবে, পরিস্থিতি যেমনই হোক না কেন। নিজেদের ইনস্টিংক্টকে সম্বরণ করে দরকার পড়লে খেলতে হবে, কারণ শুরুতেই যদি উইকেট পড়ে যায়, আমাদের হাতে ওই ইন্ডিয়ার মতো রিঙ্কু সিংও নাই, আমাদের হাতে তিলক ভার্মার মতো ক্রিকেটারও নাই, কিংবা অস্ট্রেলিয়ার টিম ডেভিড কিংবা স্টয়নিসের মতো ক্রিকেটার নাই, যারা 6-এ 5-এ বা 7-এ নেমে একটা লম্বা ইনিংস খেলে দেবেন, একটা ম্যাচ উইনিং নক খেলে দেবেন। সেই বিষয়টা কিন্তু এদের মধ্যে অন্তত পাওয়া যাচ্ছে না, অন্তত শামীম পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহান, তাদের ভিতরে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। এবং একটা বড় আফসোসের ব্যাপার আমি বলবো, অন্তত সবাই হাসাহাসি করলেও করতে পারেন, জাকের আলী অনেককে আমি মিস করেছি এই ম্যাচটায়। আমি এই ম্যাচ শুরুর আগে বা এই সিরিজ শুরুর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ জাকের আলীর প্রিয় প্রতিপক্ষ। ওয়েস্ট ইন্ডিজ এই ধরনের উইকেটে তারা ডেফিনেটলি একাধিক পেস বোলার নামাবে। জাকেরের মূল সমস্যা স্পিনের এগেনস্ট, এবং সেই স্পিন যেহেতু ওয়েস্ট ইন্ডিজের দুর্বল জায়গা, আকিল হোসেন ছাড়া আপনি প্রতিষ্ঠিত তেমন কোনো স্পিনারের নাম বলতে পারবেন না যিনি খুব ভালো ইমপ্রেসিভ বোলিং করবেন। সো এই জায়গাটাতে ডেথের দিকে একজন স্লগার যদি প্রয়োজনই হয়, তাহলে জাকের আলী অনেক কেন নয়, আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গাটায়। জাকের আলী অনেককে ডেফিনেটলি
আমার মনে হয় সুযোগ দেওয়ার একটা সময় আছে। অনেকেই বলবেন হ্যাঁ সিন্ডিকেটের লোক, তিনি হয়তো চলে আসবেন ভেতরে। পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে লিটন দাস বেফাস একটা কথা বলেই দিয়েছেন, তিনি বলেছেন যে শামীমের ব্যাটিং নিয়ে তিনি অসন্তুষ্ট, যদিও তিনি নিজেও রান পাননি, নুরুল হাসান সোহানও রান পাননি, তিনি কিন্তু কারো কথা বলেননি, তিনি শুধু শামীমের কথাটাই বলেছেন। তার কথা তুলেই তিনি বলেছেন দায়িত্ব নিয়ে ব্যাট করা দরকার ছিল। সো একটা হিন্ট হয়তো দিয়ে দিয়েছেন যে দ্বিতীয় টি-20 ইন্টারন্যাশনালসে মোস্ট লাইকলি একটা পরিবর্তন আসতে যাচ্ছে, এবং যদি নুরুল হাসান সোহান কিপিং এর গ্লাভসটা হাতে নেন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জাকের আলী অনেকের একটা সুযোগ চলে আসতে পারে শামীমের জায়গায়, এবং সেই পরিবর্তনটা হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তবে পরিবর্তন যাই হোক না কেন, বাংলাদেশের এই ওভারঅল যে স্কোয়াডটা রয়েছে এখানে কিন্তু সমস্যাটা রয়েই গেছে যে একজন মিডল অর্ডার ব্যাটারের হয়তো আমরা খানিকটা অভাব বোধ করছি, এবং টপ অর্ডার ব্যাটারদের মধ্যেও সেই সংযত ভাবটা আমাদের হয়তো নিয়ে আসতে হবে একটা পয়েন্টে এসে, যে যেই চারজনের মধ্যে যে কোনো দুজনকে অন্তত টিকে থাকতে হবে 12-13 ওভার পর্যন্ত, না হলে কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা বেশ ভঙ্গুর দেখায় শেষ দিকটায়। সো ওভারঅল এই ম্যাচের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হয় কোন জায়গাটায় আসলে বাংলাদেশ ম্যাচটা হেরেছে? আপনাদের কি মনে হয়েছে যে বাংলাদেশের ওই শেষ 3 ওভারের বোলিংটাই বাংলাদেশকে ডুবিয়ে দিল, নাকি ওভারঅল তাদের ব্যাটিং পারফরমেন্সটাই আশানুরূপ হয়নি? কারণ 160 আমার কাছে মনে হয় যে এই সময়কার টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য যে কোনো পরিস্থিতিতেই একটা গেটেবল টোটাল হওয়া উচিত একটা ডিসেন্ট ব্যাটিং সাইডের জন্য। যাই হোক, কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত, এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।